1917 রাশিয়ায় জন্ম নিল এক নতুন বিচারধারা। কিন্তু কে ভেবেছিল সেই বিচারধারা সমুদ্র পেরিয়ে ভারতের মাটিতে পা রাখবে। 1943 বাংলার গ্রামে গ্রামে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, দুর্ভিক্ষের কালো ছায়ায় কারা এগিয়ে এলো হাত বাড়িয়ে। 1977 সাল পশ্চিমবঙ্গের রাজপথ লালে লাল। একটি দল কিভাবে 34 বছর ধরে শাসন চালালো। আর 2011 সেই লাল রং কেন ম্লান হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই কমিউনিস্ট বিচারধারা প্রথম কিভাবে শুরু হলো? কে এনে দিল এই আদর্শ ভারতের দরজায় আর বাংলার বুকে? আজকের ভিডিওতে আমরা খুলব সেই রহস্য, সময়ের সঙ্গে পা মিলিয়ে দেখব কমিউনিস্ট উত্থান, শক্তি আর পতনের গল্প। তাহলে চলুন ইতিহাসের পাতা উল্টাই। কমিউনিজমের বীজ প্রথম পড়ে 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পর। লেনিনের নেতৃত্বে শ্রমিক আর কৃষকরা জারের শাসন উৎখাত করে, আর সেই বিপ্লবের ঢেউ পৌঁছে যায় ভারতের তরুণ বিপ্লবীদের মনে। কিন্তু এই আদর্শকে ভারতের মাটিতে প্রতিষ্ঠা পেতে আরও কিছুটা সময় লাগে। এই আদর্শকে ভারতের মাটিতে প্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ নেন মানবেন্দ্র রায়, যিনি এম.এন. রায় নামে পরিচিত। 1920 সালে তিনি তাশকান্ডে, বর্তমানে উজবেকিস্তানে ভারতীয় কমিউনিস্ট পার্টির ভিত্তি স্থাপন করেন। এম.এন. রায় বিশ্বাস করতেন ভারতের স্বাধীনতা শুধু ব্রিটিশদের তাড়ানো নয়, শ্রমিক কৃষকদের শোষণ থেকে মুক্তি দেওয়াও। কিন্তু এই আন্দোলন ভারতের মাটিতে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগে। দ্বিতীয় ধাপ শুরু হয় 1920 দশকের প্রথম দিকে, যখন ভারতীয় শ্রমিক ও ছাত্ররা বিদেশে কমিউনিস্ট সংগঠনের সংস্পর্শে আসে। ব্রিটেনে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররা যেমন সৈয়দ উসমান, আর.এস. ডিঙ্গে লন্ডনের কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। তারা ফিরে এসে ভারতের শিল্প শহরগুলো বোম্বে, কলকাতা, মাদ্রাজে শ্রমিকদের মধ্যে এই আদর্শ ছড়াতে শুরু করেন। 1922 সালের গোয়ায় ভারতের প্রথম কমিউনিস্ট সম্মেলন হয়, যেখানে এম.এন. রায়ের প্রতিনিধিরা এই ধারণা ছড়ানোর পরিকল্পনা করেন। এই সময়টা ভারতের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের মুহূর্ত ছিল। 1922 সালে চৌরিচৌরা কাণ্ডের পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 5ই ফেব্রুয়ারি 1922-এ উত্তরপ্রদেশের চৌরিচৌরায় বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা করে, 22 জন পুলিশকর্মী মারা যায়। এই হিংসার পর গান্ধীজি 12ই ফেব্রুয়ারি আন্দোলন বন্ধ করে দেন। কংগ্রেসের গতি মন্থর হয়, আর অনেক তরুণ ও শ্রমিকের মনে হতাশা ছড়িয়ে পড়ে। এই শূন্যতা কমিউনিস্টদের জন্য একটা সুযোগ তৈরি করে। 1925 সালের 26শে ডিসেম্বর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এস.বি. ঘাটে, হসরত মোহনী, আর.এস. ডিঙ্গের মতো নেতারা এই সভার নেতৃত্ব দেন। তখন সিপিআই ছিল খুব ছোট্ট, মাত্র 500 থেকে 600 সদস্যের দল। তাদের লক্ষ্য ছিল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গড়ে তোলা আর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করা। কিন্তু ব্রিটিশরাও চুপ করে বসেছিল না। 1929 সালে আসে মেরঠ ষড়যন্ত্র মামলা। ব্রিটিশ সরকার অভিযোগ করে যে কমিউনিস্টরা সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। 20 মার্চ 1929-এ মেরঠের 31 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছিলেন এস.এ. ডাঙ্গে, মুজাফফর আহমেদ, পি.সি. যোশী আর শওকত উসমানি। তাদের অভিযোগ ছিল তারা শ্রমিকদের ধর্মঘট ও বিদ্রোহ উস্কে দিচ্ছে। মামলা চলে টানা 4 বছর। ব্রিটিশরা 1500 পাতার চার্জশিট তৈরি করে, আর আদালতে কঠোর শাস্তি দেওয়া হয়। কাউকে 12 বছর, কাউকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এই দমন নীতির উল্টো ফল দেয়। জেল থেকে এই নেতারা চিঠি লিখে আন্দোলনকে আরও ছড়িয়ে দেন। মিরাট মামলা সিপিআইকে দমাতে পারেনি, বরং তাদের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। 1930-এর দশকে কমিউনিস্টরা শ্রমিকদের ধর্মঘট আর কৃষকদের আন্দোলন করে শক্তি বাড়ায়। 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা গঠন করে তারা গ্রামে প্রভাব বিস্তার করে। কিন্তু সত্যিকারের শক্তি আসে 1940-এর দশকে, যখন ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতা চরমে ওঠে। 1943 সালে বাংলায় দুর্ভিক্ষে 30 লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। এই দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট।
ব্রিটিশ সরকার আর প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নীতির ফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ভারত থেকে খাদ্য রপ্তানি চালিয়ে যায়। চার্চিল নির্দেশ দেয় বাংলার পরিবর্তে চাল জাপানের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের জন্য পাঠানো হয়। ভারতের কর্মকর্তারা সতর্ক করলেও চার্চিল সাহায্য পাঠাতে অস্বীকার করেন। তিনি ভারতীয়দের প্রতি বর্ণবাদী মনোভাব দেখান। বলেছিলেন, ভারতীয়রা নিজেদের জনসংখ্যা বাড়িয়ে এই দুর্দশা নিজেরাই ডেকে এনেছে। বাঙালিরা খরগোশের মতো বাচ্চা জন্ম দেয়। যুদ্ধের জন্য মুদ্রাস্ফীতি হয়, যাতে খাদ্যের দাম আকাশছোঁয়া হয়ে যায়। খাদ্যের অভাবে বাংলাতে 30 থেকে 40 লক্ষ মানুষের মৃত্যু হয়। এই সংকটে কমিউনিস্টরা এগিয়ে আসে। 1943-এর দুর্ভিক্ষে সিপিআই ত্রাণ কার্য চালায়। তারা খাদ্য সংগ্রহ করে গ্রামে গ্রামে বিলি করে। পিপলস ওয়ার পত্রিকায় দুর্ভিক্ষের ছবি ছাপিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গড়ে। 1946 সালে তারা রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহে শ্রমিকদের সমর্থন দেয়। বাংলায় তাদের প্রভাব বাড়ে কৃষকদের মধ্যে। 1946 সালে বাংলার তেভাগা আন্দোলন শুরু হয়। কিষাণ সভার নেতৃত্বে কৃষকরা দাবি করে ফসলের আধা নয় 2/3 তাদের চাই। উত্তর বাংলার দিনাজপুর, রংপুর আর পূর্ব বাংলার ময়মনসিংহে এই আন্দোলন জোরালো হয়। কমিউনিস্ট নেতারা গ্রামে গিয়ে কৃষকদের সংগঠিত করেন। তারা বললেন, অর্ধেক নয় 3 ভাগ চাই। কৃষকরা ফসল নিজেদের খামারে নিয়ে যায়, জোরদারদের 1/3 ফেরত দেয়। মুসলিম লীগ সরকার এবং জোরদারদের বিরুদ্ধে লড়াই তীব্র হয়। একটা কথা বলে রাখা ভালো, এই সময় বাংলাতে মুসলিম লীগের সরকার ছিল। পুলিশের গুলিতে 73 জন মারা যান। স্বাধীনতার পর 1950 সালে বর্গাদারি আইন পাস হয়, যা কৃষকদের অধিকার দেয়। এই আন্দোলনে হিন্দু মুসলিম ঐক্য দেখা যায়, যা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আশার আলো জ্বালায়। 1947 সালে বঙ্গভঙ্গে পূর্ব বাংলা পাকিস্তানে চলে যায়। লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গে আসে। কমিউনিস্টরা তাদের পাশে দাঁড়ায়। শ্রমিক ইউনিয়ন গড়ে কৃষকদের জমির দাবিতে লড়াই চালায়। এতে পার্টির সমর্থন বাড়ে। পশ্চিমবঙ্গে কমিউনিস্টদের শক্তি বাড়তে শুরু করে 1943 সালের দুর্ভিক্ষের পর থেকেই। এই সময়ের পর থেকেই তারা বাংলায় রাজনীতিতে গভীর শিকড় গড়ে। কিন্তু তাদের পথ সোজা ছিল না। উত্থানের সঙ্গে সঙ্গে পতনও এসেছে। 1943 সালে বাংলার দুর্ভিক্ষ ও সংকটে কমিউনিস্ট পার্টি এগিয়ে আসে। তারা ত্রাণ শিবির খোলে, ধনীদের থেকে খাদ্য সংগ্রহ করে গ্রামে বিলি করে। কিন্তু 1942 সালে কুইট ইন্ডিয়া আন্দোলনে সিপিআই সমর্থন দেয়নি। তখন ব্রিটিশ আর সোভিয়েত ইউনিয়ন একত্রে জার্মানের বিরুদ্ধে লড়াই করেছে। তাই রাশিয়ার দ্বারা প্রভাবিত সিপিআই এই যুদ্ধে ব্রিটিশদের সমর্থন করেছিল। এই সিদ্ধান্ত জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। কংগ্রেস আর অন্যান্যরা যখন জেলে যাচ্ছিল, সিপিআই ব্রিটিশদের পক্ষে প্রচার চালায়। এতে মানুষ ক্ষুব্ধ হয়। 1946 সালের প্রভিন্সিয়াল নির্বাচনে এর ফল দেখা যায়। সিপিআই 108টি আসনে লড়ে মাত্র 8টিতে জয়লাভ করে। মোট 6,66,723 ভোট পায়। বাংলায় মাত্র 3টি আসন আসে। তাদের জনপ্রিয়তা তলানিতে ঠেকে। কিন্তু 1946 সালে তেভাগা আন্দোলনে তাদের ফিরিয়ে আনে। বাংলার কিষাণ সভার নেতৃত্বে কৃষকরা ফসলের 2/3 দাবি করে। 1947-এর বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলা থেকে লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গে আসে। এই শরণার্থী দারিদ্র আর শোষণের শিকার হয়। সিপিআই তাদের পাশে দাঁড়ায়। শ্রমিক ইউনিয়ন গড়ে জমির দাবিতে লড়াই চালায়। 1951 থেকে 52 সালের নির্বাচনে তারা পশ্চিমবঙ্গে 5টি লোকসভা আসনে জয়লাভ করে। 13% ভোট পায়। 1952-এর বিধানসভা নির্বাচনে 235টি আসনের মধ্যে 28টিতে জয়লাভ করে। তেভাগা আর শরণার্থীদের সমর্থন তাদের শক্তি বৃদ্ধি করে। ভারতের কমিউনিস্ট রাজনীতি বরাবরই আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছে। 60-এর দশকে রাশিয়া ও চীনের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। তার প্রভাব সিপিআইয়ের মধ্যেও পড়ে। 1962 সালে যখন চীন ভারতের যুদ্ধ হয়, তারও প্রভাব দলে পড়ে। 1964 সালে সিপিআই ভেঙে সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট নামে আলাদা একটি দল তৈরি হয়। নকশালবাড়ি আন্দোলনের পর আরও একটি আলাদা দল হাতে অস্ত্র তুলে নেয়। অন্যদিকে সিপিআইএম শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যায়। 1967 সালে যুক্তফ্রন্ট সরকারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 33টি আসন জেতে। তবে নকশালদের চরমপন্থা তাদের থেকে আলাদা করে।
1970-এর দশকে পুলিশের দমনে হাজার হাজার নকশাল মারা যায়, কিন্তু এই আন্দোলন কৃষকদের মধ্যে সিপিআইএমের প্রভাব বিস্তার করে। 1977 সালে জ্যোতি বসুর নেতৃত্বে তারা 235টি আসনের মধ্যে 178টি জিতে একচ্ছত্র ক্ষমতায় আসে। নকশাল আর তেভাগার মতো আন্দোলনের নিম্নবর্গ ও কৃষকদের মধ্যে সিপিআইএমকে জনপ্রিয় করে। তারা জমিদারি বিরোধী সংগ্রামকে শক্তিশালী করে। আমি বাংলার জমিদারদের নিয়ে সংগ্রাম ও সিপিএম নিয়ে 2টি ভিডিও বানিয়েছি, আপনারা এইখানে গিয়ে সেই ভিডিওর লিঙ্ক দেখতে পারেন। অপারেশন বর্গার মাধ্যমে 13 লক্ষ বর্গাদার জমির অধিকার পায়। নিম্নজাতি আর শ্রমিকদের সমর্থনে তাদের ভোট বাড়ায়। 1977-এ 35.46% ভোট, 1982-তে 38.49%। এইভাবেই তারা বাংলায় 34 বছর রাজত্বের সূচনা করে। স্বাধীনতার ঠিক পরেই 1946 থেকে 1951 সালে তেলেঙ্গানায় কৃষক আন্দোলন সিপিআইয়ের শক্তি বৃদ্ধি করে। হায়দ্রাবাদ রাজ্য নিজামের শাসনের অধীনে জমিদাররা কৃষকদের উপর অত্যাচার চালাত। হায়দ্রাবাদ তখন ভারতের অধীনে ছিল না। সিপিআইয়ের নেতৃত্বে প্রায় 3000 গ্রামের কৃষকরা সশস্ত্র বিদ্রোহ শুরু করে। নেতারা যেমন পি সুন্দরাইয়া আর চন্দ্র রাজেশ্বর রাও গ্রামে গিয়ে জমিদারদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান। তারা 10 লক্ষ একর জমি দখল করে 3500 জমিদারের বাড়ি আক্রমণ করে। এই আন্দোলনে প্রায় 4000 কৃষক শহীদ হন। 1947-এর পর সিপিআইয়ের মধ্যে মতভেদ দেখা দেয়। একদল সশস্ত্র বিপ্লব চালাতে চায়। তারা মনে করত নেহেরুর সরকারও ব্রিটিশদের মতোই শোষক। 1948 থেকে 50 সালে তারা কলকাতায় ধর্মঘট, অন্ধ্রে গরিলা লড়াই চালিয়ে যায়, কিন্তু ভারত সরকার এটি কঠোরভাবে দমন করে। হাজার হাজার কমিউনিস্ট গ্রেপ্তার হয়। এই ব্যর্থতা তাদের চিন্তা বদলায়। 1951 সালে পিসি যোশী ও একে ঘোষের নেতৃত্বে সিপিআই গণতান্ত্রিক পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে ভারতের গণতন্ত্রে জনগণের সমর্থনই শক্তি। তেলেঙ্গানা আর তেভাগার মতো আন্দোলনে তাদের জনভর্তি ছিল কৃষক, শ্রমিক, শরণার্থী। 1951 সালের সাধারণ নির্বাচনে তারা অংশ নেয়। 49টি আসনে লড়ে 16টি জয়লাভ করে। মাদ্রাজে 8টি, পশ্চিমবঙ্গে 5টি, মোট 45 লক্ষ ভোট পায়। এই সাফল্য তাদের গণতন্ত্রে বিশ্বাস জোরালো করে। 1957 সালে সিপিআই কেরালায় ইতিহাস গড়ে। 126টি আসনের মধ্যে 60টি জিতে তারা সরকার গঠন করে। ইএমএস নামৃতপাদ মুখ্যমন্ত্রী হন। এটি ছিল বিশ্বের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার। 1952 সালে তারা 35% ভোট পায়। 1957 সালে 40.6%। কংগ্রেসের বিরুদ্ধে জনরোষ আর কমিউনিস্টের সংগঠন তাদের জয় এনে দেয়। এইভাবে ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কমিউনিস্টরা শক্তি বৃদ্ধি করেছে। একসময় ভারতবর্ষের 3টি রাজ্যে বাংলা, ত্রিপুরা, কেরালায় ক্ষমতায় ছিল। 1991-এর সাধারণ নির্বাচনে 35টি আসন দখল করে, কিন্তু গত বছর সাধারণ নির্বাচনে মাত্র 4টি আসন ধরে রাখতে সক্ষম হয়। যে আদর্শের হাত ধরে কেরালায় শিক্ষা স্বাস্থ্যে পরিবর্তন এসেছে, পশ্চিমবঙ্গে জমিদারি প্রথা নির্মূল হয়েছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছে, সেই আদর্শ কিভাবে আস্তে আস্তে জনসমর্থন হারাচ্ছে তা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করেছি। এই ভিডিওর শেষে অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি গভীরে গিয়ে সমস্ত কিছু ব্যাখ্যা করেছি এবং শেষে বেশ কিছু বইয়ের রেফারেন্স দেওয়া রয়েছে। ধন্যবাদ।